দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। শুরু করছি অনির্বাণের অগ্নিবাণ। আজ অনির্বাণের অগ্নিবাণ এক কথায় আব্বাস সিদ্দিকীকে নিয়ে। আব্বাস সিদ্দিকীর একের পর এক বিস্ফোরক অভিযোগ নিয়ে। আব্বাস সিদ্দিকী আমাদের প্রতিনিধি সৌমেনকে দেওয়া তার একান্ত সাক্ষাৎকারে যা যা অভিযোগ করেছেন তা রীতিমতো বিস্ফোরক। তার কারণ আব্বাস সিদ্দিকী সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন রাজ্যের হিন্দু মুসলিম সম্প্রীতি সৌভ্রাতৃত্ব নষ্ট করবার। আব্বাস সিদ্দিকীর অভিযোগ এ রাজ্যে মুসলিম তোষণের রাজনীতি আমদানি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, যে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ এ রাজ্যে মিমকে নিয়ে আসার, সেই মিমের প্রসঙ্গে আব্বাস সিদ্দিকীর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে বৈঠক করেছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেতৃত্বই প্রথম আসাদুদ্দিন ওয়াইসিকে রাজনৈতিকভাবে জমি দিয়েছেন এ রাজ্যে। এবং আসাদুদ্দিন ওয়াইসির শুধু জমি দেওয়া নয়, সার্বিকভাবে রাজ্যে মুসলিম তোষণের রাজনীতিকে নিয়ে এসছে তৃণমূল। এবং এই অভিযোগকে নিয়েই আমাদের আজকে একের পর এক অগ্নিবাণ তাক করবো আমার অতিথিদের দিকে। কিন্তু তার আগে শুনে নেব আসাদুদ্দিন ওয়াইসি হোক অথবা মিম প্রসঙ্গ অথবা বিজেপিকে জমি দেওয়ার প্রসঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আব্বাসউদ্দিন সিদ্দিকী ঠিক কি বলেছেন আমাদেরকে একের পর এক তার বিস্ফোরক অভিযোগ। কিন্তু টিএমসি আমাদের মধ্যে সবথেকে বড় যে ক্ষতিটা করেছে সেটা হচ্ছে আমাদের ভাইচারাটাকে নষ্ট করে দিয়েছে। আমরা যে হিন্দু মুসলমান মিলেমিশে ছিলাম সেটাকে নষ্ট করেছে। কারণ ইতিপূর্বে কোনো গভর্নমেন্টকে, আমার বয়সটা কম হলো, আমরা তো প্রবীণদের কাছ যারা আছেন বয়স বুজুর্গ তাদের শুনেছি, ইতিপূর্বে কখনো রাজনীতি করতে গিয়ে কোনো গভর্নমেন্টকে কোনো ধর্মের সুশ্রুতি দিয়ে সেই ধর্মকে বোকা বানিয়ে ভোট নেবার চেষ্টা করতে হয়নি। তাহলে সেই জায়গায় একটা মাইনাস পয়েন্ট টিএমসির জন্য। অবশ্যই উনি যে মুসলিমদের যে তুষণ বা দরদ বলে, এটা অ্যাকচুয়ালি মুসলিমদের ঘরে এই তুষণ করেই কিন্তু একটা বিপদের দিকে ঠেলে দিয়েছে। যারা কখনো সমাজসেবা কাজ করেনি, এক নম্বর। দ্বিতীয় নম্বর, যারা মানুষকে ধোকা দিয়ে পয়সা ইনকাম করে। আমি মনে করি লাক্স সাবানের অ্যাড দিচ্ছে, মাখলে পুরো ফর্সা হয়ে যাচ্ছে, এটা কি সত্য? তাহলে মানুষকে বোকা বানানো নয়। সামান্য পয়সার জন্য কোম্পানি আপনাকে 2 কোটি টাকা দিয়ে দিল, আপনি বলে দিলেন। আমার নজরে মনে হয়েছে এটা আমার স্বাধীনতা, ভুল হতে পারে, কিন্তু আমি যেটা দেখেছি সেটা বলছি। তারপরে সবচেয়ে বড় জিনিস যেটা আমি দেখেছি, যখন সিএ বিলটা পাস হয় 8টা এমপির মধ্যে, তার মধ্যে কয়টা আমি সেলিব্রিটি মনে করি না, যাকে আপনার বলছেন আপনার ভাষাতে বলছি, ওই যারা ফিল্ম টিল্ম করে তাদের মধ্যে কয়েকজন তারা এমপি হয়ে বসে আছে, জনপ্রতিনিধি হয়ে বসে আছে। তারা সেখানে কিন্তু কে ফিল্ম করাতে ব্যস্ত, কে অনুষ্ঠান করাতে ব্যস্ত, কেউ সেখানে অ্যাকচুয়ালি সেই ব্যাপারটাকে কোনো রকম প্রতিরোধ করার চেষ্টা না দেখিয়ে তারা জনগণের কথা না ভেবে নিজের সেই যে পুরাতন কাজ সেই কাজে ব্যস্ত। বর্তমান আমাদের যিনি সিএম, এখনও যিনি বর্তমান আমাদেরই সিএম, তিনি ওখানে এসে প্রচার করেছিলেন যে ফুরফুরা শরীফে রেল করে দিয়েছি, হয়নি। সেটা আপনারা এসছেন দেখুন। ফুরফুরা শরীফকে উন্নত মানের পর্যটন কেন্দ্র করবো বলেছিল, হয়নি। ফুরফুরা শরীফে অকাপ কী বলে উন্নয়ন পরিষদ করব, হয়নি। উপরন্ত প্রচার করছে ফুরফুরা শরীফ আমি 75 কোটি টাকা দিয়েছি। 5 কোটির কাজ আপনি ডাটা বার করে দেখান। তারপরে 15% সংরক্ষণ, তারপরে কি বলে অকাপ সম্পত্তি পুনরুদ্ধার, এটা গেল। কিন্তু শুধু যে মুসলিমদের ব্যাপার তা নয়, কিন্তু তিনার চলার পথে দেখছি আজও সেই জঙ্গলমহলে আদিবাসীগুলোকে মাওবাদী বলে মিথ্যা কেস দেওয়া, তাদের বহুত মানুষ আমার সঙ্গে যোগাযোগ। সবচেয়ে বড় কথা, বাংলায় বিজেপি আসার মূলই তো টিএমসি গভর্নমেন্ট। এই মুহূর্তে চোখ রাখবো বিজেপির সর্বভারতীয় হেডকোয়ার্টারে। এখানে এই মুহূর্তে সিইসি অর্থাৎ সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির বৈঠক চলছে এবং অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে এসে পৌঁছেছেন। যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে পৌঁছবেন এবং রাজনাথ সিংয়ের ছবি আমরা দেখতে পাচ্ছি সরাসরি এই মুহূর্তে আমাদের পর্দায়। আজ বিজেপি রাজ্য নেতারা প্রত্যেকেই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রথম সারির রাজ্য নেতারা রয়েছেন দিল্লিতে এই সিইসি মিটিং উপলক্ষে। তার কারণ এই মিটিংয়েই চূড়ান্ত হতে পারে পশ্চিমবঙ্গের বাকি কেন্দ্রগুলির জন্য, বিধানসভা কেন্দ্রগুলির জন্য প্রার্থী তালিকা ইতিমধ্যেই বাকি
যে 59টি কেন্দ্র যেখানে প্রথম এবং দ্বিতীয় দফায় ভোট রয়েছে 60টি কেন্দ্র, তার জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে, প্রার্থী ঘোষণা হয়ে গেছে। বাকি প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ এই সিইসি মিটিং থেকে সম্পন্ন হবে বলে খবর। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অমিত শাহ ছবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী তারা পৌঁছেছেন ইতিমধ্যে এই মিটিংয়ে অংশগ্রহণ করবার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কোনো মুহূর্তে এসে পৌঁছবেন। এই মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনিও ইতিমধ্যেই পৌঁছেছেন এই মিটিংয়ে অংশগ্রহণ করবার জন্য। আর অনির্বাণের অগ্নিবাণে এই মুহূর্তে আমার প্রশ্নবাণের মুখে যারা পড়তে চলেছেন আজকে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, রয়েছেন সুদীপ্ত রায় চৌধুরী, তৃণমূলপন্থী সমাজকর্মী হিসেবে আমার সঙ্গে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি এবং সপ্তর্ষি চৌধুরী। বিজেপির তরফ থেকে চারজনকে স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলা স্টুডিও। কিন্তু একেবারে প্রথমেই আজকে আব্বাস উদ্দিন সিদ্দিকীর প্রসঙ্গ নিয়ে কথা শুরু করেছিলাম এবং সেই প্রসঙ্গে আমার অগ্নিবাণ যে 4টি অগ্নিবাণ সাজিয়ে রেখেছি আমার অতিথিদের সঙ্গে আলোচনা করবার জন্য, সেগুলোতে নজর রাখবো। আমার 1 নম্বর অগ্নিবাণ, মমতা কি তোষণের রাজনীতি করেন? ঠিক যা বলছেন আব্বাস উদ্দিন সিদ্দিকী, জানতে চাইবো, আজকে উত্তর খোঁজার চেষ্টা করবো। এই রাজ্যে মিমের সহযোগী আব্বাস উদ্দিন সিদ্দিকী না তৃণমূল কংগ্রেস? কারণ আব্বাস প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগে বৈঠক করেছেন মিমের সঙ্গে, আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে, তিনি নন। আমার তৃতীয় অগ্নিবাণ, 3 নম্বর অগ্নিবাণ, মুসলিমদের বেকারি এবং অনুন্নয়নের দায় কার? কারণ আব্বাস উদ্দিন সিদ্দিকী আজকে বলেছেন স্পষ্ট, আমাদেরকে দেওয়া তার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে, জেলের ভিতরে রাজ্যে মুসলমানের সংখ্যা বেশি, জেলের বাইরে কম। আমার 4 নম্বর অগ্নিবাণ, আব্বাস কোন শেয়ারের কথা বলছেন? আব্বাস বারবার বলছেন তিনি তোষণ চান না, তিনি চান শেয়ার, অংশীদারিত্ব। ঠিক কোন অংশীদারিত্বের কথা বলতে চাইছেন আব্বাস? এবং এই সব কিছু পরে ব্রহ্মাস্ত্র তো রয়েছেই, সময় মতো আসবে। আমি একেবারে শুরুতে বৈশ্বনাথদার কাছে আসি। বৈশ্বনাথদা, আব্বাস উদ্দিন সিদ্দিকী আজকে যা যা বলেছেন, আমি এক্সক্লুসিভ আমাদের ইন্টারভিউতে আমি শুরুতেই তার একটা ঝলক আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এগুলোর প্রাথমিক প্রতিক্রিয়াই চাইব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এ রাজ্যে সম্প্রীতি নষ্ট করবার জন্য, হিন্দু মুসলিমের সৌভ্রাতৃত্ব নষ্ট করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার রাজনীতিকে দায়ী করছেন আব্বাস। আসলে সিপিএম আব্বাসকে ওদের মঞ্চে, ব্রিগেডের মঞ্চে দেখলাম সীতারাম ইয়েচুরি দাঁড়িয়ে উঠলেন, সূর্যকান্ত মিশ্র জড়িয়ে ধরলেন, সেলিম জামাইয়ের আদায় করে নিয়ে গেলেন। আমি জানতে চাই আব্বাস সিদ্দিকীর রাজনৈতিক বয়সটা কি? আমি 40 বছর বাংলার রাজনীতির সঙ্গে যুক্ত। 1978 সালে মাধ্যমিক পাশ করেছি, এটা 2021 সাল। মোর দ্যান 40 ইয়ার্স আই মিন পলিটিক্স, এবং 365 দিন রাজনীতিতে আছি। আমি এই নামটা কোনোদিন শুনিনি। এখন যদি কেউ ধর্মগুরু বা এই ধরনের এসে রাজনীতিতে নানান ধরনের প্রশ্ন তুলতে চেষ্টা করেন, তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক। শুধু বয়স দিয়ে কি রাজনীতির আসল কথাটা বিচার হবে, মানে কোয়ালিটি বিচার হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তো অনেকে 1984 সালের আগে শোনেননি, সংসদে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে যাওয়া। তার আগে মমতা ব্যানার্জির একটা ছাত্র রাজনীতির ইতিহাস আছে, একটা লড়াই সংগ্রামের ইতিহাস আছে, একটা মার খাওয়ার ইতিহাস আছে। আব্বাস দেখিয়ে দিন না ওর নেতৃত্বে একটা রাজনৈতিক আন্দোলন হয়েছে কিনা। আর সেকেন্ড, যেটা করতে চাইছে, ভারতবর্ষের বা বাংলার মানুষের পরম্পরা হলো আমরা নানা জাতি, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান মহান। আমরা বৈচিত্র্যের মধ্যে মিলকে খুঁজে পাই এবং ইউনিটি ইন ডাইভার্সিটিতে বিশ্বাস করি। এখন ও যদি এসে সিপিএমকে গ্লোরিফাই করার জন্য, সিপিএমকে সাহায্য করার জন্য বা ইনডাইরেক্টলি ভোট ভাগ করার রাজনীতি করার জন্য নানান ধরনের কথা বলে এবং তাতে আলটিমেটলি ভারতীয় জনতা পার্টির সুবিধা হয় বলে মনে করে রাজনৈতিক বল, তাহলে কার লাভটা হচ্ছে? উনি আগে বলুন ওনার এজেন্ডা কি। আমরা তো রুটি কাপড়ার মাকানের জন্য রাজনীতি করি। কিন্তু এটা কি দুর্ভাগ্যজনক নয় বৈশ্বনাথ যে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করেন? এই কথাটা বিজেপি বলছিল এতদিন ধরে, ভারতীয় জনতা পার্টির এজেন্ডা অনুযায়ী, পলিটিক্যাল এজেন্ডার জন্য, সেটা বোঝা যায়। কিন্তু মুসলিমদের ক্ষমতার শেয়ারের কথা বলছেন যিনি, মুসলিমদের আরও বেশি ক্ষমতায়নের কথা বলছেন যিনি, এমন একজন মুসলিম সমাজের প্রতিনিধিত্বকারী বলছেন যে মমতা নিজেই মুসলিম তোষণের রাজনীতি করেন। না, আপনি বিহারের তো মিম যে কাজটা করেছে, ভোট ভাগাভাগি করে কিছু সিট পাইয়ে দিয়েছে এনডিএকে, এখানে মিমের সেকেন্ড এডিশন দেখতে পাচ্ছি আব্বাস সিদ্দিকী। আমি তো চ্যালেঞ্জ করে বলছি যে আব্বাস সিদ্দিকী পলিটিক্যাল এজেন্ডাতে আসুক, রাজনৈতিক আলোচনাতে আসুক। রাজনৈতিক আলোচনায় বলুক যে পশ্চিমবাংলায় বিনামূল্যে লোকের রেশন পাচ্ছে, বিনামূল্যে স্বাস্থ্য পাচ্ছে, বিনামূল্যে শিক্ষা পাচ্ছে, কন্যাশ্রীতে 68 লক্ষ কন্যা উপকৃত হয়েছে, রূপশ্রীতে বিয়ের সময় মেয়েরা টাকা পাচ্ছে, রাজ্যের সর্বত্র উন্নয়নের কর্মকাণ্ড হচ্ছে। ও পলিটিক্যাল এজেন্ডাতে আসুক, ডেভেলপমেন্টের এজেন্ডাতে আসুক, রিলিজিয়নের এজেন্ডাতে রাজনীতি করতে আসছে কেন? তরুণজ্যোতি তিওয়ারি, আমি আপনার কাছে আসবো। আব্বাস উদ্দিন সিদ্দিকী রিলিজিয়াস এজেন্ডাতে রাজনীতি করতে আসছেন, তাই মমতার বিরুদ্ধে অভিযোগ তুলছেন নাকি? আপনারা কি মনে করেন? না, দুটো ফ্যাক্টর। ফার্স্ট হচ্ছে তোষণের রাজনীতিটা বললেন, দেখুন ওই হ্যাঁ, যে গরু দুধ দেয় তার লাথি খেতে আমরা রাজি, কথাটা তো অন্য কেউ বলেনি, যে বলেছিল তার নাম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বুকে
দুর্গাপুজোর বিসর্জন বন্ধ হয়েছে কারণ মহরম ছিল। পশ্চিমবঙ্গের বুকে 400 বছরের দুর্গাপুজো বন্ধ হয়েছে কারণ গুটি কয় মুসলিম সমাজ তাদের অবজেকশন ছিল। আমাদের মুর্শিদাবাদের সরস্বতী পুজো বন্ধ হয়েছে কিন্তু কিছু মুসলিম সমাজের আপত্তি ছিল। এগুলো তো বারবার করেছে, একবার না, 2012 সালে ইমাম ভাতা চালু হয়েছিল, হাইকোর্ট বন্ধ করলো, বন্ধ করার পর ঘুরপথে 500 কোটি টাকা দেওয়া হলো ওয়াকফ বোর্ডকে, একবার না বারবার। আসলে এবার এই মুসলমান সমাজে যদি উন্নয়ন করতেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে হয়তো আমরা এত কিছু বলতাম না। শুধু এদেরকে দুধ দেওয়া গরু করে রেখে একটা সেক্টরকে যা তোষণ করে রেখে ক্রিমিনালাইজেশন করে এদেরকে ক্রিমিনালভাবে পলিটিক্সে ইউজ করেছে। উল্টো দিকে পরিসংখ্যান দিয়ে যদি দেখা হয় মুসলমান সমাজে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে কি উন্নতি হয়েছে, সরকারি কতগুলো চাকরি হয়েছে, তার ব্যবস্থা কি হয়েছে, তার লাইফস্টাইলের উন্নতি কি হয়েছে। আর এই আব্বাস মানে আমাদের নতুন নাম ওনার হয়েছে ফুরফুরা, উনি কয়দিন আগে ধরে বলে যাচ্ছিলেন যে বিভিন্ন সময় থেকে যে করোনার সময় হিন্দু মানে মরে যাক ভারতবাসীরা, 20 কোটি 30 কোটি মানুষ মরে যাক, আমি বদলা নেব, এই করি, আমি অংশীদারি চাই, ভাগিদারি চাই, বাংলাকে স্বাধীন করব। কোন বাংলাকে স্বাধীন করবে? 1947 সালে একবার দেশভাগ আমরা দেখে নিয়েছি, আবার কি দেশভাগের কথা আব্বাস কি বলছেন? বাংলার পক্ষে আবার কি দেশভাগের কথা আব্বাস কি বলছেন? বাংলার পক্ষে ভয়ঙ্কর মনে হচ্ছে সুদীপ্তা? বাংলার জন্য ভয়ঙ্কর আব্বাস? হ্যাঁ নিশ্চয়ই বাংলার জন্য অনেক রকম ভয়ঙ্কর আব্বাসের পদক্ষেপ, কারণ আমাদের বাংলা একটা সংস্কৃতি আছে, আমাদের একটা গান আছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, পালে পার্বণে পূজা হয়তো আমরা যাইতাম। আজকে আব্বাসের যদি আপনি ইতিহাস দেখেন দেখবেন কোনোদিন কোনো রাজনৈতিক আন্দোলন নেই, বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য রেখে তিনি আজকে হঠাৎ একটি রাজনৈতিক ব্যক্তিত্ব হতে চাইছেন। কিন্তু আব্বাস কি তৃণমূলের জন্য বুমেরাং নন? রিজওয়ানুর রহমান সাচার কমিটি ধরে যে তৃণমূল কংগ্রেস মুসলিমদের আলাদা করে রাজ্যের জনগোষ্ঠী থেকে তাদের জন্য উন্নয়ন, তাদের জন্য বিভিন্ন ভাতার কর্মসূচি নিয়েছিল, রাজনৈতিক কর্মসূচি নিয়েছিল, তাদেরকে রাজনৈতিক কর্মসূচির একটা আলাদা পয়েন্ট হিসেবে এজেন্ডা হিসেবে রেখেছিল, এখন সেটাই ফিরে আসছে না? না তা কেন, বরং উল্টো আপনি যদি দেখেন সাচার কমিটির রিপোর্টে দেখা গিয়েছিল যে মুসলিমরা এই রাজ্যে অনেকটা পিছনে রয়েছে, তাদেরকে সাপোর্ট দেওয়া যে কোনো রাজনৈতিক দল যে ক্ষমতায় বসছে তাকে উচিত নয়। আপনি এর অন্যথা কিছু হলে তাহলে একটা প্রশ্ন তুলতে পারতেন। আজকে যে লোকটি এসেছে যাকে আপনি দেখাচ্ছেন, যার মন্তব্য এত গুরুত্ব পাচ্ছে, আমি শেষ করিনি, আপনি যে মন্তব্য দেখাচ্ছেন সেই মন্তব্যে কোনো সারবত্তা নেই, কোনো সারবত্তা নেই। তিনি এসেছেন এত কিছু কথা দিদি যখন জানছেন সাচ্চার কমিটির কথা বলছেন, দিদি আজকে ফ্যাক্টস এন্ড ফিগার্স দিয়ে বলে দিক না মুসলমান সমাজে কি উন্নতি হয়েছে। আসলে আবার এই আব্বাস সিদ্দিকী যেটা করছেন আজকে, সেই একই কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছেন, ওনার গায়ে লাগছে, কারণ আব্বাস সিদ্দিকী যে ভোট ব্যাংকটা নিয়ে পলিটিক্স করার ট্রাই করছেন সেই কাজটাই মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন করে গেছেন, সেটাই করে গেছেন। ফুরফুরা শরীফকে নিয়ে পলিটিক্স কে করে গেছে? ফুরফুরা শরীফকে ধর্মীয় জায়গা থেকে পলিটিক্যাল জায়গায় পরিণত করে গেছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তর্ষি, আপনার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাটনটা কেটে নিয়েছেন আব্বাস সিদ্দিকী, সেই জন্য তৃণমূল কংগ্রেস উত্তেজিত? এখানে একটা প্রচলিত গানের কথা মনে পড়ে, বান্ধবীকে গান শোনাতে ডাকতে হয় সতীশকে, হৃদয় চাকা ঘুরে মরে গ্রামাফোনের ডিস্কে। ঠিক একই অবস্থা আমাদের মাননীয়া দিদি বলুন, পিসি বলুন, তিনি যেটাকে আব্বাসকে দিয়ে যেটা করেছেন, ভাইজানকে দিয়ে যেটা করবার চেষ্টা করেছেন, এটা বাস্তব। আপনি যদি দেখেন, আমরা নিশ্চয়ই এই পশ্চিমবঙ্গ চাই না যেখানে রাজনৈতিক ভাগিদার হতে চায় কেউ, বা এরকম পশ্চিমবঙ্গের বাংলা সংস্কৃতি চায় না যেখানে ভোরবেলায় উঠে গোসল করে ফজলের নামাজ পড়ে খালার বাড়িতে গোস্তের দাওয়াত খেতে যাব, এই সংস্কৃতি আমরা চাই না। এই সংস্কৃতির এক এবং অদ্বিতীয় জায়গা নিয়ে এসছেন মাননীয়া। যদি বলেন কেন, বৈষ্ণবদা অনেক বেশি 40 বছরের রাজনীতি করে এসছেন বা তার বেশি, তিনি হয়তো ভুলে যাচ্ছেন নন্দীগ্রামে কিন্তু আব্বাস সিদ্দিকী কোনো ক্যান্ডিডেট দেয়নি। প্রথম প্রশ্ন, নন্দীগ্রামে কেন দেওয়া হলো না? আমরা যে প্রথম থেকে বলে যাচ্ছি 4টি দল একদিকে, ভাইজান দিদি ভাইয়ের সঙ্গে এক হয়ে গেছে, এটা যে আমরা বলেছি এটা তো প্রমাণ। পরবর্তী ক্ষেত্রে আরো একটা আছে, ভাঙরে কেন দেওয়া হয়নি? ভাঙরে দেওয়া হয়নি কেন? এটা হাস্যস্পদ না, এটা হাস্যস্পদ না, এটা হচ্ছে মমতা ব্যানার্জির যেরকম পায়ের ব্যথাটা হয়েছিল ঠিক অদ্ভুত ভাবে জিনিস, দাদা এটা অস্বীকার করতে পারেন না। আপনি বলুন কেন নেই? আরে হাস্যস্কর কথা বলার একটা লিমিট থাকে, একটা লিমিটেশন আপনি ক্রস করছেন, হাসির খোরাক করছেন নিজেকে। কোথায় বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের আর আব্বাসের জোট হয়েছে, কে কোন সিটে প্রার্থী দেবে, এটা কি তৃণমূল কংগ্রেস ঠিক করে দিচ্ছে? ভাগীদারি হিসেব গন্ডগোল হয়েছে বলে তো মিমের গল্প বলছেন। ভাগীদারি যে কথা বলছে, আপনার মাঝখানে কিন্তু এমন একটা রাজনৈতিক দল যারা রবীন্দ্রনাথের জন্মস্থান শান্তিনিকেতনে বলে, যারা ঈশ্বরচন্দ্র এবার যদি আমি খাতা খুলি তাহলে তো মহা মুশকিল। ধনধান্যে পুষ্পে ভরা। শুনুন এই গানটা শুনুন 2011 মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলছে, শুনুন ইন্দ্রনীল সেন গান গাইছেন, ধনধান্যে পুষ্পে ভরা, ব্যাগ থেকে গীতবিতান বের করে বলছে আমার কাছে গীতবিতান আছে। মাইকেল মধুসূদন দত্ত, আপনি বলছি তো মাইকেল মধুসূদন দত্তের পদবি জানেন না, আপনি ছাড়ুন, এরকম প্রচুর উদাহরণ আছে। তারপর বলুন,
তারপর বলুন। আচ্ছা কে বলেছিল সহজ পাঠ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আরে লিখেছে? আপনাকে যেটা দিলীপ বলছি ঘোষ সেটার উত্তর দিন না। দিলীপ ঘোষ সেটা বলেছিল বলুন কিনা? না, আপনাকে বলছি তো। আরে আপনারা সিধু, তো কিছুই কানু, জানেন না। জওহর, আর কি লাগবে? আপনারা তো আর দেবো? কিছুই জানেন আরো না। অনেক আছে। আপনারা সাম্প্রতিক তো- উদাহরণ দেবো? আপনারা তো একে সাম্প্রতিক উপন্যাসিক উদাহরণ বলে দেবো? উপন্যাসিকের চণ্ডীপাঠ জায়গায় চলবে। উপন্যাসিক বলেছেন বিভূতিভূষণ সরস্বতী বসুদেব। ওটাও ভুল বন্দনা, বললেন, চণ্ডীপাঠ, ওটাও বড়- ইনফরমেশন। আপনাদের কাছে এতই দুর্বল আপনারা পড়াশোনার দিক থেকে স্বাভাবিক, আপনারা এতই স্বাভাবিক। এতই আমি কম আর বলছি জানেন না, আপনাদের বাংলার মাননীয় সংস্কৃতি ডক্টরেট ছিল, সম্বন্ধে সেটা কোথায় গেল? বাংলার সংস্কৃতি একটা সম্বন্ধে এতই মাননীয় এতই ডক্টরেটটা দুর্বল কোথায় গেল? আব্বাসের ছোটবেলায় মুশকিল জানতাম, আপনাদের চারদিকে সঙ্গে দেওয়ালে লেখা আব্বাসের বলা একটি কথা প্রসঙ্গে আছে, আমি আবারও ফিরছি আব্বাসের প্রসঙ্গে, অর্থাৎ আমার অগ্নিবাণ 2 ছিল। এই রাজ্যে মিমের সহযোগী আসলে কে, তৃণমূল না আব্বাসউদ্দিন সিদ্দিকী? আব্বাসউদ্দিন সিদ্দিকী বলছে মিমকে ডেকে নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন বিজেপিকেও ডেকে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বামফ্রন্টের সঙ্গে জোট করেছে আব্বাস, আর মিম বিহারের ভোট কেটেছে বিজেপির জন্য। এটা সারা ভারতবর্ষের 130 কোটি মানুষ জানে। আসলে বিজেপি দলটা না খলনায়কের অভিনয় করছে। আপনি সিনেমায় দেখবেন যে খলনায়ক হাসপাতালে শুয়ে আছে কিন্তু খুন করিয়ে দিচ্ছে। এরা হলো সেই ষড়যন্ত্রকারী মাননীয় মুখ্যমন্ত্রী যাদের বলেছিলেন, গুজরাটে বলবার আগে দাঙ্গার এটা ভেবে রক্ত নেবেন। যাদের হাতে আছে, যারা মানুষ খুনের রাজনীতি করে রাইট করে ক্ষমতা এসছেন। আমরা নন্দীগ্রাম আন্দোলনের নাম বলছি, আমরা সিঙ্গুর বলছি, আমরা ছোট এরিয়া বলছি, আমরা একটা গণ আন্দোলনের নাম বলুন না, হিম্মত থেকে একটা গণ আন্দোলনের নাম বলুন, একটা গণ আন্দোলনের নাম বলুন না। পুলিশ অফিসার আরে আপনি একটা নিজের গণ আন্দোলনের নাম বলুন না। আজকে বিজেপি একটা গণ আন্দোলনের নাম বলুন। আরম্ভ করে সব জায়গায় আরে আপনি তো কুৎসিত ব্যঙ্গ করে রাজনীতি করেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা তো কুৎসিত ব্যঙ্গ করে রাজনীতি করেন। আপনি বলতে পারেন যে এখানকার আপনি ছেলে একটা গণ কেন আন্দোলনের নাম রামধনু বলুন। লিখবে না, একটা সে গণ কেন আন্দোলনের রামধনু নাম লিখবে? বলুন। আকাশী রঙের জায়গায় আসমানি কেন বলবে? এটা একটা বাচ্চা ছেলে আপনি একটা গণ আন্দোলনের নাম সপ্তর্ষি বিজেপিকে এগুলো বলছে এই কারণে যে আন্দোলনের বিজেপির BJP আন্দোলনের ঐতিহ্য নেই বা উত্তরাধিকার নেই, তাই? এটা তো একটা আজকে গণ আন্দোলনের 98 সালে নাম যে দল তৈরি হয়েছে তার কাছ থেকে তো হবে না। যে দলটি 98 সালে যখন মাতৃ জঠরে ছিল, যদি দাইমার হিসেবে কেউ কাজ করে সেটা অটল বিহারী বাজপেয়ী, মাননীয় লালকৃষ্ণ আদবানি। সেটা এটা ভুলে যশবন্ত যাচ্ছেন সিনহাকে ওনারা, বলে দিয়েছে। এটা ওনারা ভুলে আজকে যাচ্ছেন, যশবন্ত এটা সিনহা ওনারা বলে ভুলে দিয়েছে যাচ্ছেন। আপনাদের নামে। দেখুন আমরা যশবন্ত আমি সিনহা আর এই আজকে পুরনো জয়েন করেছে প্রসঙ্গ তৃণমূল টানবো না, কংগ্রেসে। কারণ এখন আপনি যদি জানেন নাম কি? ওঠে অনেক নাম, সেটা আপনারা নিতে যশবন্ত পারবেন সিনহার না। নামটা জানেন? আমি বলছি তো আপনি ছিলেন তখন আমরা রাজনীতিতে? তৃণমূলের রাজনীতি যশবন্ত সিনহা যখন দেখেছি। রাজনীতি করেছে আপনি তখন রাজনীতিতে হ্যাঁ, ছিলেন? আপনার মতন আমিও হ্যাঁ? ছাত্র রাজনীতি করে হ্যাঁ, এসেছি। তাহলে তো তখন আমিও ছিলেন ছাত্র তো। রাজনীতি করে তাহলে এসেছি। যশবন্ত শুনুন, সিনহা? আমার তো প্রশ্ন আরো 2-3 জনের নাম, তারা কোথায় গেল? সচ্চিদানন্দ বাবু কোথায় গেলেন? অনিল বাবু কোথায় এরকম গেলেন? নামে কাউকে আমি তাহলে সচ্চিদানন্দ বাবু বলে কেউ নেই। আপনার- নাম ভুল আপনাদের- বলবেন না। হ্যাঁ, আপনাদের আপনি তো যেটা তৃণমূল জানেন না তৃণমূল সেটা কংগ্রেসে। বলবেন না। অনিল আপনি মুখার্জি মারা গেছে। আমি সেটাই তো বলছি, অনিল তাকে মুখার্জি শেষ মারা অবস্থাতে গেছে। কি হয়েছে? যারা শেষ মারা গেছেন অবস্থাতে তারা কি তো হয়েছে? স্বর্গত। আপনি স্বর্গত তাকে স্বর্গত কোন মাস্টার জায়গায় মর্যাদা শ্রদ্ধা রেখেছেন? জানাচ্ছি। বা এটা আপনি করলেন, নাম এটা জানেন করলেন, না। তাদেরও যশবন্ত আত্মা সিনহা শান্তি আজকে পাবে। জয়েন করেছে এটা জানেন? 100 বার যে কোনো কি মানুষের বলেছে গণতান্ত্রিক নরেন্দ্র মোদী অধিকার। সম্বন্ধে বলেছেন? যেটা গণতান্ত্রিক অধিকার। কারণ আপনি ভুল যতদিন করছেন। মার্গদর্শক কমিটিতে রেখেছিলেন ওনাকে, ওর আপত্তি আচ্ছা, ছিল না। আজকে উনি- আমি শেষ করে দিলাম, আজকে উনি শেষ বহিরাগত করে নেই? দিলাম। আজকে না, না, আজকে উনি বলেন না। ভূমিপুত্র। একটা কথা বলে দিই। ভূমিপুত্র এখানে। একটা কথা বলে কালীঘাটে দিই। জন্মেছেন? আমি বলে দিই। বলে কালীঘাটে আমি বলে দিই। জন্মেছেন? ভবানীপুরে। ভবানীপুরে টালি আরে চালান। মেট্রো রেল বহিরাগত কি বহিরাগত না? আপনারা বহিরাগত কি বহিরাগত না? দেখাচ্ছেন, আপনি বলুন মেট্রো এটা। রেলকে আগে আপনারা বলুন বহিরাগত কি বহিরাগত না? আপনারা মেট্রো আগে রেলকে বলুন দেখাচ্ছেন। বহিরাগত কি বহিরাগত না? উনি কি এখানকার ভূমিপুত্র? কালীঘাটে দলে জয়েন করেছেন, কালীঘাটে উনি দলে জন্মেছেন? জয়েন তাহলে করেছেন, হয়ে গেল দলে রাজা। জয়েন করেছেন। দিদি কি বলছেন আপনি? সর্বভারতীয় পার্টি, বহিরাগত যে না তো? কেউ আজকে সর্বভারতীয় বহিরাগত না তো? সর্বভারতীয় আজকে পার্টি, আপনারা সর্বভারতীয় সম্মেলনে পার্টি, কোথায় আছেন আপনারা? সবাই জয়েন করতে আপনারা পারে। কোথায় আছেন? সর্বভারতীয় পার্টি সবাই জয়েন করতে পারে, কিন্তু ভারতবর্ষের যে কেউ জয়েন প্রধানমন্ত্রী করতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে এলে আপনারা বহিরাগত আরে হিসেবে বুঝতে দাঁড়িয়ে পারবেন দেবেন। না। রাষ্ট্রীয় অধিকারের রক্তের বিতর্ক। দাগগুলো মুছে আসুন। কালী আরে আসো, এখনো আছে। যতটা আছে, কালী আসো, আপনাদের কেন আপনারা রান্না করে এখানে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ। আজকে পশ্চিমবঙ্গে হিন্দুদের অবস্থা আজকে যে দায়ী আপনারা। পশ্চিমবঙ্গকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি একবার ভাবুন তো, একটা পশ্চিমবঙ্গকে ছেলে অনেক উপরে নিয়ে গেছি। অনেক উপরে। নিজেরা আপনারা ভারতবর্ষকে ডুবিয়ে দিয়েছেন। আপনি ভারতবর্ষকে ডুবিয়ে দিয়েছেন। মানুষের চাকরি, ডুবিয়ে দিয়েছেন। সব শ্রেণী রাস্তায়। 45 বছরে হাইস্ট আনএমপ্লয়মেন্ট আপনাদের সময়। সর্বোচ্চ বেকার আপনাদের সময়। বাইরে বলুন, নরেন্দ্র মোদী ওয়াজ প্রাইম মিনিস্টার। নরেন্দ্র মোদী ইজ দ্য ওয়ার্স্ট প্রাইম মিনিস্টার। লোকে হাসছে, চাকরিপ্রার্থীরা হাসছে। প্রত্যেক এর আগের জায়গায় চাকরিপ্রার্থীরা হাসছে। এর আগের সরকার 100 দিনের কাজ দিয়েছিল, আর এই সরকার দিয়েছে 100 দিদি দিন। আলু, আগে এই দিদি সরকার চাল চুরি, ত্রিপল চুরি, কথা বলতে দিদি ত্রিপল চুরি। দেখেছেন? বেশ
আমি এবার আর আমার অসভ্যতা হলে তো কথা বলা ঠিক যায় না। আর্থিক 20 থেকে 22 সেকেন্ডের মধ্যে আমার ব্রহ্মাস্ত্র আছে, কিন্তু তার আগে আমার শুধু BJP একটাই কথা চোরদের জানবার party। যে এ রাজ্যের মুসলিমদের বেকারি এবং নীল অনুন্নয়নের নজরুল দায়টা party। তাহলে কার? আব্বাস উদ্দিন সিদ্দিকী বলছেন এ রাজ্যের মুসলিমদের বেকারি অনুন্নয়নের দায়টা তাহলে কার? আমার ব্রহ্মাস্ত্রের সময় হয়ে গেছে, আমি ব্রহ্মাস্ত্রটা নিয়ে অবশ্যই অর্থাৎ ব্রহ্মাস্ত্র 34 বছরে বামফ্রন্ট এখানে রাজত্ব করেছে, হ্যাঁ। তারপর তৃণমূল কংগ্রেস আসার পর যখন আমার ভারতবর্ষের ব্রহ্মাস্ত্র নিয়ে সর্বোচ্চ বেকার আমার ব্রহ্মাস্ত্র নিয়ে 40% আব্বাস কি নিজের আমরা জোট solve সঙ্গীদের করেছি। বিশ্বাস করেন? আব্বাস উদ্দিন সিদ্দিকী কি নিজের জোট সঙ্গীদের বিশ্বাস করেন? সাম্প্রতিক সময় ভাইরাল একটি ভিডিও বলছে করেন না। আব্বাস উদ্দিন সিদ্দিকী বলছে নির্বাচনের পর তিনি কংগ্রেসের উপর প্রতিশোধ নিতে চান, তিনি বামেদের উপর প্রতিশোধ নিতে চান। এটা আসলে নির্বাচনী একটা সমঝোতা মাত্র, সাময়িক সমঝোতা মাত্র। এই ব্রহ্মাস্ত্র নিয়ে নিশ্চিতভাবে কথা বলবো, কিন্তু তার আগে আব্বাস মুসলিমদের বেকারি এবং অনুন্নয়নের জন্য এই রাজ্যের সরকারকে দায়ী করছেন। বলছেন জেলের ভিতরে বেশি মুসলমান, জেলের বাইরে কম। আমরা পশ্চিম বাংলায় 40% বেকারত্ব সলভ করেছি। এই মুহূর্তে ভারতবর্ষের 45 বছরের সর্বোচ্চ বেকার নরেন্দ্র মোদীর সরকারের সময়। নরেন্দ্র মোদী ইজ এ ফেলিওর প্রাইম মিনিস্টার ভারতবর্ষে, এবং তার সময় বিদেশ থেকে কালো টাকা ফেরেনি। যদি 40% উন্নয়ন সত্যি সত্যি হয়ে থাকে, তাহলে আমার একটু জানবার ইচ্ছে যে শেয়ারের কথা বলছেন আব্বাস উদ্দিন সিদ্দিকী বৈশানদ্দা, সেই শেয়ার অর্থাৎ সেই উন্নয়নের শেয়ার ভাগিদারি এ রাজ্যের মুসলিমরা কি পেয়েছেন? পেয়ে থাকলে কেন জেলের ভিতরে বেশি, জেলের বাইরে কম? উনি কোন স্ট্যাটিস্টিক্স থেকে বলছেন উনি বলতে পারবেন, ওনার কতটা পড়াশোনা আছে উনি বলতে পারবেন। আমি ফৌজদারি কোর্টে ওকালতি করি 30 বছর, এবং পশ্চিম বাংলার সর্বোচ্চ যে আইনজীবীদের সংগঠন নির্বাচিত তার আমি সংস্থা। আমি ওনাকে চ্যালেঞ্জ করছি, উনি যা পরিসংখ্যান দিচ্ছেন তা ভুল দিচ্ছেন। পশ্চিম বাংলায় মাইনরিটিসদের হাইয়েস্ট ডেভেলপমেন্ট করেছেন মমতা ব্যানার্জি রেজিমে। এটা আমি স্ট্যাটিস্টিক্স তরুণ হাসছেন দুটো ফ্যাক্টর এখানে বেকারত্ব নিয়ে বৈষ্ণবদা অনেকগুলো কথা বললো। প্রতিদিন কলকাতার রাস্তায় আমরা দেখছি এসএসসি, টেট, তারপর হচ্ছে মাদ্রাসা, সব শিক্ষকরা রাস্তায় বসে আছে। আর বেকারত্ব নিয়ে কথা বলছে মাইনরিটি সেক্টরে মাইনরিটিদের মানে অবস্থা দেখুন, তাদের চাকরির অবস্থা দেখুন, সরকারি চাকরিতে কতজন পায়, তাদের জীবন জীবিকার উন্নতি কি, তাদের ইকোনমিক স্ট্যাটাস কি, সেগুলো বলো। যদি উন্নতি করে থাকে তো অ্যাকচুয়াল করেছে, কিন্তু করেছে না কোথায় দেখতে পাই না। ভোটের রেজাল্ট ভোটের রেজাল্ট দেখিয়ে দেবো, তারা ভোটের রেজাল্ট দেখা যাবে, উন্নয়ন দাঁড়াবে না এবার। আমার একটা প্রশ্ন আছে, যদি তাই হয়ে থাকে তাহলে একটা শ্বেতপত্র কেন তৃণমূল কংগ্রেস প্রকাশ করছে না? এত কিছু নিয়ে আমরা শ্বেতপত্র প্রকাশের দাবি এর আগে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শুনে এসেছি। সাচার কমিটি রিপোর্ট পরবর্তী বামফ্রন্ট জমানায় মুসলিমরা কোথায় ছিলেন, তৃণমূল জমানায় কোথায় দাঁড়িয়ে আছে, একটা শ্বেতপত্র দিতে হয়। বিজেপিকে চ্যালেঞ্জ করছি, ওরা রিপোর্ট কার্ড দিয়েছে, আমি রিপোর্ট কার্ড দিচ্ছি, এসএসসি চাকরি হয়েছে, টেটের চাকরি হয়েছে, চাকরি হয়, কি উন্মাদের মতো চাকরি হয়, উন্মাদের মতো চাকরি হয়েছে, তো উন্মাদের মতো চাকরি হয়েছে বলুন। আমি সুদীপ্তার কাছে যাই, সুদীপ্তা, কোথাও কি মনে হচ্ছে এ রাজ্যের মুসলিমরা তাদের যাই শেয়ারটা প্রাপ্য ছিল সেই শেয়ারটা পাননি, ঠিক যেটা আব্বাস বলছেন? দেখুন, মুসলিমদের কথা যদি বলতে হয় তাহলে বলতে হয় তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের জীবন যাপনটা আজও রয়ে গেছে তাদের ধর্মীয় অনুশাসনের ভিতরে। তারা যদি আমি কিন্তু একটা বলতে দেবো না, প্লিজ আমি কিন্তু একদম বলতে দেবো দুটো না। বলুন না। মাদ্রাসা শিক্ষা সমর্থন করেন, মাদ্রাসায় উন্নতি হয়। তারা যদি তাদের শিক্ষা ব্যবস্থা এবং জীবনযাপনকে সাথে পরিবর্তন না করে, শুধু সরকারি ভাতা দিয়ে বা সরকারি সহায়তা দিয়ে তাদের উন্নয়ন করা সম্ভব না। যদিও এই রাজ্যের সরকার আটমোস্ট চেষ্টা করেছে, কিন্তু আমি বললাম যে একজন সমাজকর্মী হিসেবে তাদেরকে নিজেদের উন্নতিটা যদি নিজেরা করতে না পারে, কোন সরকার কখনো কারোর উন্নতি করতে পারে না। কারণ আইন দিয়ে আপনি জানবেন সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে না। যদি আইন দিয়ে সমাজ ব্যবস্থা পরিবর্তন না হয়, করবেন না এই জাতীয় যেমন আরেকটা আইন হয়েছে, কেন্দ্রীয় সরকার করেছে ট্রিপল তালাক। একটা এমন সমস্যা তৈরি করবে সারা রাজ্য। কিরকম করবে? যে দেনমোহরের টাকা যে দেওয়ার যে সিস্টেমটা ছিল ওদের ধর্মে, সেই টাকাটা দেওয়া নিয়ে আপনার জানেন 125 অ্যাপ্লিকেবল এখন দাদা পাশে বসে আছে মুসলিম ওম্যান ক্যান ক্লেম মেইনটেনেন্স
মুসলিমরা মেনটেন করতে পারে জানেন? দিনমহলে বলে আছেন কেন? আর একটা সিম্পল কথা আছে, একটা খুব সিম্পল কথা আছে। অনির্বাণ জানিস, আজকে দিদি বললো না ভাতা দিয়ে কিছু হয় না, আমাদের সেটাই ভাতা দিয়ে কিচ্ছু হয় না। এটা খালি ভাতা দিয়ে বোলানোর চেষ্টা করেছে, ভাতা দিয়ে কিচ্ছু হয় না, সুদীপ্তা, ভাতা দিয়ে বোলানোর চেষ্টা হয়। সুদীপ্তা আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে সুদীপ্তা, আপনি দেনমোহরের কথা তুললেন। অসভ্যতাম করলে কিন্তু আমরা কথা বলতে না না বৈষ্ণব প্লিজ বিজেপির একটা কিন্তু ভীষণ ওরা আনকালচার পার্টি, উনি আনকালচার পার্টি একটা। সুদীপ্তা আমার একটা প্রশ্ন আছে, সুদীপ্তা আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। এই যে দেনমোহরের কথা উঠলো, আমি সেই প্রসঙ্গে আসি, বাস্তবতার কথাতে আসি। এটা নিশ্চয়ই সপ্তর্ষি তরুণজ্যোতি বৈষ্ণব সবাই স্বীকার করবেন, এই রাজ্যে মালদা মুর্শিদাবাদে এমন প্রত্যন্ত গরিব গ্রাম আছে যেখানে 50 টাকা দেনমোহরও বিয়ে হয়। এই দেনমোহরটাকে বাস্তবতার জায়গাতে যদি আমরা নিয়ে যাই, সত্যি কি দেনমোহরে কিছু হয়? আপনি 3 তালাক প্রসঙ্গে দেনমোহরের কথা তুলে নেন, তাই বললাম। দেনমোহর বলিনি, দেনমোহর সহ যে আমি যে ক্লেমটা বলে দিই, আমি বলি তো আমি বলবো না, বলবোটা কি বলবো, আমি বলবো না, বলবো না, ক্যান্সেল করাচ্ছ কেন? এগুলো বিরক্ত লাগে খুব। দেনমোহর যেটা ওদের ধর্মে আছে, এছাড়া যেগুলি ক্লেম করতে পারে একটি, তার ক্লেমটা কার কাছে করবে? যাকে তো বলছে জেলে রাখা থাকবে, যদি জেলেই রাখা থাকবে তাহলে ক্লেমটা আসছে কোথা থেকে? আইনে তো অনেক ধোঁয়াশা রয়েছে, এবং একটা কেস আপনি কি দেখাতে পারেন? একটা প্রশ্ন সুদীপ্তা, আমার এখানে একটা প্রশ্ন আছে। যদি এই দেশে আমি বলছি নিশ্চিতভাবে 3 তালাক যাদের অংশ নয়, যাদের ধর্মের অংশ নয়, আমি কিন্তু শুধু হিন্দু বলে বলছি না, বাকি সমস্ত ধর্মের কথা বলছি, যাদের একাধিক বিবাহ করা নিষিদ্ধ এই দেশে, মানে আইন অনুযায়ী নিষিদ্ধ, এবং করলে পরে আইনত দণ্ডনীয় অপরাধ, তাদের ক্ষেত্রেও তো জেলে যেতে হয়। তাহলে সেক্ষেত্রে এই প্রশ্নটা কেন ওঠে না যে খোরপোশের টাকাটা স্ত্রী কোথা থেকে কার কাছ থেকে গিয়ে আদায় করবেন? তাকে তো জেল খাটতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু তখন সেখানে প্রভিশনটা অন্যরকম করে রাখা রয়েছে, যাতে প্রভিশনটা সেটা পাওয়া যায়, কিন্তু সেখানে পরিষ্কার কোনো আইনি দেখানো নেই যে এরা পেতে পারে। দুজনে হাত তুলছেন, তরুণজ্যোতি এবং সপ্তর্ষি, প্লিজ এক এক করে। দিদি খুব কিউট কথা বলছেন, ভালো কথা বলেন। প্রথমে জিনিস দেখো, ট্রিপল তালাক ব্যান হচ্ছে, মুসলিম ওমেন ক্যান ক্লেম মেনটেন্স আন্ডার 125 সিআরপিসি। সুতরাং এই যে কথাগুলো বলছেন এগুলো অ্যাজ স্ক্র্যাপ অ্যাজ ওনাদের পলিসি। মমতা দেবী যতটা সত্যি কথা বলেন, দিদির আইডিয়া ঠিক ততটা। দিদিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। জীবিকার নির্ণয় তাদের নিজেদের করতে হবে। সরকার টাকা লাগাবে, বছর দিয়ে করেছে, এটা আগে ক্লারিফাই করুন, এটাই ক্লারিফাই করুন। তার মানে মাইনরিটি নিয়ে যে সরকারি প্রসঙ্গে দুধ দেয়, সেই গরুর লাথি খাবেন, তার মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলছেন, উনার মাননীয় মুখ্যমন্ত্রী না, আমারও মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যখন বলছেন, উনি কি করে বলছেন যে মুসলিম সমাজের দায় তাদেরকেই ঠিক করতে হবে, তারা কিভাবে পড়াশোনা শিখবে, তাদের জীবন না। আপনি বলেছেন, আপনি অনেয়ার বলেছেন, আপনাকে এই জায়গাটা ক্ষমা চাইতে হবে। এটি একটা সম্প্রদায়কে আপনি মেলাইন করছেন, এটা করতে পারেন না, পারেন না এটা করতে। আমরা ভাগিদারির রাজনীতিতে চাই না, আমরা বারবার বলছি জোটের যেটা চলছে, একদিকে ভারতীয় জনতা পার্টি, অন্যদিকে বাকি 4টে দল রয়েছে। এবার আপনি দেখলেন বৈষ্ণবদা খুব নাটকীয়ভাবে বলতে শুরু করলেন, উনি বলতে গিয়ে ভুলে গেলেন ওনার আগের যে দলে ছিলেন সেই দলের নেতা যখন মুর্শিদাবাদ কংগ্রেসের প্রেসিডেন্ট যখন বলছিলেন, উনার মাইকটা থামিয়ে দেওয়া হলো, উনি ভ্যাবাচাকা খেয়ে গেছিলেন কি হতে চলেছে। আমরা দেখলাম কি মোহাম্মদ সেলিমের বদান্যতায় আর তৃণমূলের অনুপ্রেরণায় সেই ব্রিগেড হচ্ছে, উনি আজকে অস্বীকার করছেন। এই জায়গাটা আমার দরকার, তুমি কেন নন্দীগ্রামে নেই? আজকে বলুক নন্দীগ্রামে কেন মমতা ব্যানার্জি লড়বে বলে সেখানে উনি দিলেন না ক্যান্ডিডেট, এটা বুঝতে পারছেন না কোন জায়গায় চলছে? নন্দীগ্রামের প্রার্থী নিয়ে কথা হচ্ছে, নন্দীগ্রামের প্রার্থীটা বলুন। বিজেপি, এক মিনিট দাঁড়ান, বিজেপির না পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ভণ্ডামি আর মিথ্যেতে ভরা। আমাদের মধ্যে ফেস টু পি নেই, আমরা সারা দিন মাছ মাংস খেয়ে আমিও বলছি না চিকিৎসা করার নিজেকে, আমাদের চিকিৎসা আছে, আপনার মধ্যে তো মেডিকেল বোর্ড নেই। আমার মিটিং হচ্ছে ব্রিগেডে বামফ্রন্টের, সেখানে কংগ্রেস রয়েছে, বামফ্রন্ট রয়েছে, উনি বলছেন তৃণমূলের অনুপ্রেরণায় আব্বাস সিদ্দিকী সেখানে গেল। এর থেকে চূড়ান্ত মিথ্যে কথা আর কি হতে পারে? তাই তো উদাহরণ, আপনি নন্দীগ্রামে নেই কেন ক্যান্ডিডেট, নন্দীগ্রামে নেই কেন, ভাঙড়ে নেই কেন, বারবার নন্দীগ্রামের প্রার্থী প্রসঙ্গে কথা বলছেন। নন্দীগ্রামে নেই কেন? আব্বাসউদ্দিন সিদ্দিকী কার জন্য নন্দীগ্রামের প্রার্থী দিলেন? আব্বাসউদ্দিন সিদ্দিকী কার জন্য নন্দীগ্রামের প্রার্থী দিলেন? সুবিধা করে দেওয়ার জন্য। আমরা এই জোটটারই কথা বলছিলাম। দিদি স্বীকার করলেন, দিদি স্বীকার করলেন, বলে দিয়েছেন, বলে দিয়েছেন, এবার বাকিটা আমরা বলছি জোট আছে, বাকিটা আমরা বলছি জোট আছে, এই জোটেই চলছে। আমি বলছি লড়াইটা হচ্ছে জোট একটা, বিজেপি একটা, তৃণমূল কংগ্রেস একটা। জোটে কংগ্রেস প্রার্থী দেবে না সিপিএম প্রার্থী দেবে,
না আব্বাস সিদ্দিকীর প্রার্থী দেবে, এটা তো জোট ঠিক করবে। উনি ওনাদের বক্তব্যটা হলো, ওনারা তো মিথ্যাচার ছাড়া রাজনীতি করেন না। ওনারা পরিষ্কার করে বলুন যে বিহারের ভোটে মিমের ভোট কাটাতে ওনারা সুবিধা হয়েছিল কি হয়নি। মিমের ভোট কাটা আপনারা সুবিধা পেয়েছেন কি পান? আমার একটা এখানে বলার আছে, মিমি ওখানে ভোটে দাঁড়িয়েছিল। আমি তো কলকাতাতে থাকি, ওনার মতন আমি এতটা রাজ্য ঘুরতে পারি না, কিন্তু অদ্ভুতভাবে দেখেছিলাম যে ওই সবুজ আবির টাবির নিয়ে ওনারা বসেছিলেন। যাই হোক, সেখানে হয়তো দলফল হয়তো বা টিকে মানে জিতবে সিট, এরকম একটা হয়েছিল। কিন্তু আসল ইকুয়েশনটা কিসের জন্য ছিল? আমি দেখলাম যে অদ্ভুতভাবে ওখানে তেজস্বী যাদবও চলে এলেন, এবার সেখানে চলে এলেন। ইনারা কাদের অংশ ছিল এটা আগে পরিষ্কার করুক। মানে মিমের ভোট কাটাতে আপনাদের সুবিধা? আমাদের সুবিধে অসুবিধে না, রাজনীতি রাজনীতি। আমাদের সুবিধে অসুবিধে কিছু সুবিধে অসুবিধা হয়নি, কিছু সুবিধে অসুবিধা হয়নি। আমি যে জায়গাটা বলছি সেটা বলুন। আজকে তেজস্বী যাদবের কি কাজ আছে? পরিষ্কার বলছি শুনুন, ওই যে একটা আছে না, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, হতে হবে জনতার আদালতে, হতে হবে বন্দী। নরেন্দ্র মোদীকে কিন্তু বন্দী হতে হবে। আর তার আগে আমার পিসিমণির কি হয় দেখি, আমার ভাইপোর কি হয়, আমার পিসির ভাইপোর কি হয়। আমি একটা প্রশ্নের উত্তর পাচ্ছি না। আমি একটা প্রশ্নের উত্তর পাচ্ছি না। সুদীপ্তা, সুদীপ্তা, আমি একটা প্রশ্নের উত্তর পাচ্ছি না। সত্যি কি আপনি কি মনে করেন সুদীপ্তা, যে কথা ছিলাম, আপনি জানতে চান তো নীরব মোদী, ললিত মোদী, মেহুল চস্কি ঠিক সেখানে। আমার প্রশ্ন সুদীপ্তা, আপনি বলছিলেন যে মুসলিমদের সমাজের ভিতর থেকে পরিবর্তনের আকাঙ্ক্ষা আসতে হবে, উন্নয়নের ভাবনা থাকতে হবে, সরকার একা সবটা করতে পারে না, এগ্রিড। কিন্তু এটাও তো ঠিক, এটা তো মানবেন যে এদেশে বিধবা বিবাহ প্রচলন করতে গিয়ে অথবা সতীদাহ বন্ধ করতে গিয়ে কিন্তু সরকারি হস্তক্ষেপই লেগেছিল। এবং এমন একটি সরকার, আমি মনে করি এমন একটি সরকার যারা ধর্মীয় কারণেই এখানে হাত দেবো কি দেবো না সেটা 5 বার ভেবেছেন। কি কাঠখড় পোড়াতে হয়েছে বিদ্যাসাগরকে এবং রামমোহন রায়কে আমরা জানি। আমার প্রশ্ন, যদি জনতার অংশ বলে, মানুষের অংশ, দেশের অংশ বলে মনে করেন, আলাদা করে মুসলিম বা হিন্দু হিসেবে না দেখেন, তাহলে অসম সরকার যে পথে হাঁটছে, অর্থাৎ মাদ্রাসার শিক্ষাটাকে বন্ধ করে দেওয়া, আমি মাদ্রাসার শিক্ষা বলে বলছি না, যে কোনো ধর্মীয় শিক্ষাকে বন্ধ করে একটাই শিক্ষা, এটা তো সেকুলার দেশ, আমি মাদ্রাসার শিক্ষা বলে আলাদা করে মিন করছি না, মাদ্রাসার শিক্ষা হোক, মিশনারি শিক্ষা হোক, টোলের শিক্ষা হোক, অর্থাৎ চতুষ্পাঠীতে গিয়ে পড়া হোক, সংস্কৃত শিক্ষা হোক, মানে সংস্কৃতের চতুষ্পাঠী শিক্ষার কথা বলছি, সব কিছু বন্ধ করে মূলধারার একটাই শিক্ষা থাকবে। এটাতে কেন দেশের সব রাজনৈতিক দল একমত হতে পারে না? আমাদের পশ্চিমবঙ্গতে এটা করা যায় না। দেখুন, এখানে একটা ব্যাপার আছে, আপনি যেটা বললেন অসমের অনেক কিছুর সাথে না অসম অ্যাকর্ডের যে ব্যাপারটা ছিল তার একটা যোগ রয়েছে, সেটাকে অস্বীকার করা যায় না। আর আপনি যেটা বললেন সমাজ সংস্কার, একটা সরকার ছিল ঠিকই, তার সাথে একটা সংস্কার করবেন এবং মানসিকতা সেই রাজ্য বা সেই ধর্মের বিষয় থেকে উঠে এসে উদ্যোগটা তারা নিয়েছিলেন। তারপরে সেটা একটা রূপ পায়, আইনি রূপ পায় বা আইনি। কিন্তু আপনি বলছেন ধর্মের ভিতর থেকে উঠে আসা সংস্কার, কিন্তু শুধু আমি জাস্ট আপনাকে মনে করে দিচ্ছি, বিরাট কিছু ধর্মীয় সংস্কার করতে যাননি, সামাজিক সংস্কার করতে যাননি। মাসুম আক্তার কয়েকদিন আগে আমাদের স্টুডিওতে এসেছিলেন, জাতীয় পতাকা তুলতে গেছিলেন, কি হেনস্থার মধ্যে তাকে পড়তে হয়েছিল, কতটা সংশয়, প্রাণ সংশয়ের মধ্যে পড়তে হয়েছিল আমরা সবাই জানি। আমাদের শহরেরই অধিবাসী পদ্মশ্রী পেয়েছেন মাসুম আক্তার, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন সময় প্রাণ ভয়ে ভোগেন। তার কারণ তার মনে হয় দেশের পতাকা তুলতে গেলে তার সমাজ তাকে ভালোভাবে না নিতে পারে। এমন একটা জায়গাতে দাঁড়িয়ে সরকার কি আরো দু কদম এগিয়ে আসা দরকার না? একা মাসুম আক্তাররা কতটা লড়বেন? দেখুন, সরকার বা যে রাজ্য নিয়েছে সেই সরকারের সহায়তা আছে বলেই উনি এগোনোর কথা বা কিছু সংস্কারের কথা ভাবতে পেরেছেন এবং বলছে দিদি, এটা মাসুম আক্তারের সাথে কি হয়েছিল উনি জানেন? সরকার কোনো আদৌ পদক্ষেপ কে বলুন তো? মাসুম আক্তার কে? মাসুম আক্তার কে বলুন তো? আপনি পশ্চিমবঙ্গে আছেন তো? পশ্চিমবঙ্গে আছেন? মাসুম আক্তারকে জানেন? দিদি রাজ্যকে জানেন না, কি বলছেন? তৃণমূল নিজের রাজ্যকে বলতে জানে না, কি বলছেন আপনি? নিজের রাজ্যকে জানে না, রাজ্যবাসীকে জানে না, তৃণমূলের প্রতিনিধিত্ব করে। এটা দিদি একদম ঠিক বলেছেন দিদি। আপনারা কথায় কথায় গল্প বলেন, কিন্তু আমার প্রশ্ন, যদি ভিতর থেকে
সংস্কার করতে গিয়ে তাকে প্রাণ সংশয়ের মধ্যে পড়তে হয়, প্রাণ ভয় থাকতে হয়, তাহলে সরকারকে কি আরেকটু বেশি এগিয়ে আসতে হবে না? মাসুম আকতারদের উপরই কি আমরা ছেড়ে রাখতে পারি? মুসলিমদের সমাজের ভিতর থেকে কবে তাদের উন্নয়নের দাবি উঠবে, কবে মূল স্রোতে মেশার দাবি উঠবে, নাকি সরকারকে দু কদম এগিয়ে ভাবতে হবে যে এটা করলে সত্যি সত্যি মুসলিমদের ক্ষমতায়ন হতে পারে? দেখুন, বিজেপির পাগলামোর মতো আমি পাগলামো করতে পারবো না। আমরা ধর্মকে সামনে রেখে রাজনীতি করি না, আমরা সেকুলার। এই দেখুন ওনার অসুবিধাটা দেখুন। বেশ, বেশ, আমি মাথায় ওটা কি বলবো? ওটা কি হিজাবটা কি বলবো? আমার বিরতি সমাজে বিরতির পর ফিরে আসছি অনির্বাণের অগ্নিবাণ নিয়ে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। মুসলিম তোষণ করছেন মমতা, রাজ্যে সৌভ্রাতৃত্ব নষ্ট করেছেন তিনি। রিপাবলিক বাংলায় বিস্ফোরক আব্বাস সিদ্দিকীর অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। বিজেপিকে বাংলায় এনেছে তৃণমূল। মিমের ওয়েসির সঙ্গে আগে বৈঠক করেছিলেন মমতা। রিপাবলিক বাংলায় বিস্ফোরক আব্বাস সিদ্দিকী। ব্যারাকপুরে প্রচারে ঝড় তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তীর। বাড়ি বাড়ি জনসংযোগ। ব্যারাকপুরে থাকবে তৃণমূলেরই। রিপাবলিক বাংলাকে জানালেন আত্মবিশ্বাসী রাজ।
তৃণমূলে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা স্বেচ্ছাচার চালাচ্ছে মোদী সরকার, দেশের গণতন্ত্র বিপন্ন বললেন যশবন্ত। সুব্রত মুখার্জির হাত থেকে তৃণমূলের পতাকা নিলেন বাজপেয়ী সরকারের মন্ত্রী। নারদ মামলায় পেশ করা রশিদ ভুয়ো, চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে। তদন্তে সিবিআই, তদন্ত প্রভাবিত করার চেষ্টার অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কারণ নয়, বৈশাখী আসলে অজুহাত, নিজেই বাড়ি ছাড়তে বলে পরে প্রশ্ন তুলেছেন মমতা। রিপাবলিক বাংলায় বিস্ফোরক শোভন চট্টোপাধ্যায়, এক্সক্লুসিভ সাক্ষাৎকার আজ রাত 8টায়। আমার আজকে অনির্বাণের অগ্নিবাণে ব্রহ্মাস্ত্র ছিল, আব্বাস কি নিজের জোট সঙ্গীদের বিশ্বাস করেন? আব্বাস কি নিজের জোট সঙ্গীদের বিশ্বাস করেন? আজকের অনির্বাণের অগ্নিবাণে ব্রহ্মাস্ত্র ছিল এটাই। আব্বাসুদ্দিন সিদ্দিকীর অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করেছেন এবং তাতে সেই তোষণের রাজনীতিতে আসলে মুসলিমদের জীবনযাপন মান উন্নয়ন হয়নি, কিন্তু হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে যা এই রাজ্যে ছিল না। আমি এই নিয়েই আমাদের আজকের এই ডিবেট শুরু করেছিলাম অনির্বাণের অগ্নিবাণে। আমার একদম সরাসরি প্রশ্ন সুদীপটা আপনার কাছে, এই যে অভিযোগটা, এই অভিযোগটা কি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায়? তার কারণ এই যে কিছুক্ষণ আগে বিরতিতে যাওয়ার আগে সপ্তর্ষি বলছিলেন যে আব্বাসুদ্দিন সিদ্দিকীর অভিযোগকে মান্যতা দেওয়ার ক্ষেত্রে তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে, অর্থাৎ ধর্মীয় অনুষ্ঠানে হোক, রাজনৈতিক অনুষ্ঠানে হোক, তার কোনো একটি নির্দিষ্ট ধর্মের অনুষঙ্গে বিভিন্ন তার আচার আচরণ বা তার পোশাক আশাক সেগুলোর দিকে তারা দৃষ্টি আকর্ষণ করছেন। আপনার কি মনে হয় একেবারে উড়িয়ে দেওয়ার মতো এতখানি প্রয়োজন ছিল, এতটা করার দরকার ছিল? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, যে কোনো ধর্মের অনুষ্ঠানে, শুধু মুসলিম বলেন, আপনি যদি শিখদের কখনো অনুষ্ঠানেও যান সেখানেও নিয়ম হচ্ছে, এবং মারবাড়িদেরও যদি কোনো অনুষ্ঠান যান সেখানেও নিয়ম হচ্ছে মহিলাদের মাথায় কাপড় দিয়ে বসা। এটা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান। তাদেরকে আপনি, আমি যে হিন্দু মারবাড়িদের মতো হিন্দুই হয়, আমি হিন্দু মারবাড়িরা হিন্দুই হয়, আমাদের বাঙালিদের থাকে না। বাঙালিদের
আমাদের মধ্যে তাহলে ঘোমটা প্রচলন বলবেন না। ঘোমটার প্রচলন আপনি থেকে ভুল করছেন। আপনি কি এখনো বিতর্ক- সন্ধ্যেবেলায় আমি যদি বলতেই তুলসী গেলাম। মঞ্চে আমি মা বলতেই শুরু মাসিমারা করলাম। দেন, তাহলে দেখবেন মাথায় তাহলে সব আপনি ধর্মেই ভুল আছে, করছেন। তাহলে সব ধর্মেই আছে, আপনি ভুল করছেন। তাহলে হ্যাঁ, আপনি মানে নিজেকে অদ্ভুত রকমভাবে আপনি হিন্দু ধর্ম থেকে নিজেকেই skip করে নিজে যাচ্ছেন। contradict করলেন কিন্তু। Skip করে যাচ্ছেন আপনি হিন্দু নিজেকেই ধর্ম নিজে থেকে। ওই contradict ritualটাও করলেন। বলুন। আপনি ভাল লাগবে নিজেকেই নিজেকে শুনতে। contradict করলেন। ভাল লাগবে আপনি শুনতে। নিজেকেই বলুন নিজেকে সেটা। contradict করলেন। বলুন সেটা। আপনার কথা দিয়ে শুরু করেছে, আপনি নিজেকে নিজেকে contradict করলেন একবারও যে- বলছি না, আপনি যে- বলতে তার মানে চাইলেন একটা- কি ওটা প্রতিটি ধর্মে- কি বলে ওটাকে বলে, আমি এখনো আমার ঠিক আপনি পরিষ্কার কি নয় জানেন? তো আপনাকে জানানোর ওটাকে কি দায়িত্ব বলে? আমার নয়। আপনি হিজাব, গুগল করে হিজাব, জেনে হিজাব, নেবেন। হিজাব। আপনি গুগল করে জেনে নেবেন। হ্যাঁ, Systemটাকে ভুল করে Google একটু জেনে জানতে নেবেন, হবে কি না। বলে। হ্যাঁ, মাননীয়ার দৌলতে আমরা অনেক কিছুই জানি। বাহ, তাহলে তো সেটা কি সুন্দর, আপনি দেখুন, আপনি দেখুন একজন মাননীয় মুখ্যমন্ত্রী, উনি সরস্বতী সপ্তম বলছেন, উনি বিষ্ণু মাতা বলে যৌন ধর্ম বলে একটা ধর্মের প্রবর্তন করছেন। এত বড় কথা আছে, আপনি দেখাতে পারবেন নতুন ধর্ম সংস্কার করে দিয়েছেন একটা মাননীয় মুখ্যমন্ত্রী। যৌন ধর্ম ভাবতে পারেন? আমি একটা লজ্জা হওয়া উচিত। আরে আমি একটা কথা বলবো, ফোড়ন কাটা কি বিজেপির কাজ? ওদের তো না, ফোড়ন actually পাঠিয়ে- points না থাকলে এটা হয়। এটা আমি বলছি, আমি একটা কথা বলছি, আমি তো বারবার প্রথম থেকেই বলছি যে আব্বাস সিদ্দিকী বামফ্রন্টের সঙ্গে অ্যালায়েন্স পার্টি, ইনি কি করবেন, এনার কি বক্তব্য, সেটা কোন সিটে উনি দাঁড়াবেন, কোন সিটে দাঁড়াবেন না, সেটা তো বামফ্রন্টের ওই কিন্তু বলছি না, ঠিক আছে, আব্বাস কি বুমেরাং না, মানে আব্বাস কি, আমি কেন বলছি আব্বাস আপনাদের হাতে তৈরি কথা বলবো না, কিন্তু ফুরফুরা শরীফের যে গুরুত্ব ধর্মীয় জায়গা হিসেবে, ধর্মীয় স্থান হিসেবে, তার বাইরে তাকে রাজনীতিতে নিয়ে আসা, রাজনীতির আঙিনা পর্যন্ত তাকে টেনে নিয়ে আসা, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটা বলছেন পীরজাদা আপনি? তোহা সিদ্দিকীর হাত ধরে করেছেন, এবার সেখানে একটি প্রতিস্পর্ধী ফোর্স তৈরি হয়ে গেছে আব্বাস সিদ্দিকী, সেই কারণে হয়তো আপনাদের সমস্যা হচ্ছে, কারণ যেহেতু তোহা সিদ্দিকী আপনাদের সঙ্গে রয়েছে। ব্যাখ্যা হতে পারে, এটা কিন্তু আমাদের ব্যাখ্যা নয়। আপনাদের ব্যাখ্যা কি? আমাদের ব্যাখ্যা এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় হলেন এই মুহূর্তে বিজেপির ঘৃণ্য সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ভারতবর্ষের সবচেয়ে সোচ্চার কণ্ঠ। মমতা ব্যানার্জিকে হারাতে 500 বিজেপির নেতা আসছে, প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করছেন, অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করছেন, এতগুলো মুখ্যমন্ত্রী আসছে, এতগুলো অঙ্গরাজ্যের নির্বাচন হচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলে যেতে চাই, 2016 সালেও আমরা দেখেছি আধা সামরিক বাহিনী দিয়ে নির্বাচন হয়েছিল, দিল্লি থেকে নেতারা, রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত সবাই এসেছিল, হিউজ ম্যান্ডেট নিয়ে 2016তেও এসেছিলাম, 2021এও আসবো। ওনারা ফোড়ন কাটতে পারেন, কিন্তু নির্বাচনে আমরাই জিতবো। বেশ। প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করেছেন, আর একটা রাজ্য ইলেকশনে আপনি দেখিয়ে দিন। মমতার শক্তি বেশি বলেই তার বিরুদ্ধে সত্যি কোনো প্রয়োজন ছিল পশ্চিমবঙ্গে? কোনটা? 8 দফার ভোট করা কি সত্যিই কোনো আট প্রয়োজন দফার ছিল? ভোট প্রয়োজন ছিল। একদম কোনো প্রয়োজন ছিল না। করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক চাপ। বৈষ্ণবদা 40 বছরের রাজনৈতিক এ জায়গায় উনি হয়তো ভুলে যাচ্ছেন, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় 2009-10-এ বারবার বলেছিলেন যেন এখানে 9 দফা ভোট হয়, 8 দফা ভোট হয়, উনি ভুলে যাচ্ছেন। তখন উনি সিবিআই চাইতেন, তখন ওনার ক্ষেত্রে এটা খুব মনে হতো, কিন্তু আজ উনার মনে হচ্ছে যে ওখানে ওনার ভোট চাই না। একেবারে সত্যি, আমি আপনার কথা সূত্র ধরে বৈষ্ণবদাকে জিজ্ঞেস করব, আপনি বৈষ্ণবদা তাহলে কি বৈষ্ণবদাকে বিরোধী বলুন। আসনে থাকলে একরকম দাবি আসে, ঠিক যেভাবে আজকে বিজেপি দাবি করেছে এবং বিজেপি পেয়েওছে তাদের দাবি অনুযায়ী, আপনারা যখন বিরোধী আসনে ছিলেন তখন আপনাদেরও দাবি ছিল 8 দফা 9 দফার ভোট, প্রচুর কেন্দ্রীয় বাহিনী, আজকে সরকারি আসনে বসেছেন বলেই কি আপনাদের কেন্দ্রীয় বাহিনী বা এত দফার ভোটে আপত্তি? আমি বিজেপিকে চ্যালেঞ্জ করছি, একটা জেনোসাইডের ঘটনা দেখাক, একটা নন্দীগ্রাম, কতগুলো লাগবে? একটা সিঙ্গুর, 136 খানা, একটা ছোট আগারিয়া, 147 জন আমাদের কার্যকর্তা মারা গেছে। কিছু বোঝেই আরে না, আপনি ভুল বোঝেই না। করছেন। জেনোসাইড মানে আরে কি বলে জেনোসাইড বলুন তো? গণহত্যা বলে। গণহত্যা এটা তো করে, জানি, গণহত্যা এটা তো কথা। জানি, আপনি ভুলে গণহত্যা মানে যাচ্ছেন। একজনকে পশ্চিমবঙ্গে আত্মহত্যা। ভুলে যাচ্ছেন। গণহত্যা মানে পশ্চিমবঙ্গে আপনি আত্মহত্যা। ভুলে যাচ্ছেন। গণহত্যা মানে আত্মহত্যা। গণহত্যা মানে আত্মহত্যা নয়। কি মুখের মতো কথা গণহত্যা বলছেন? মানে একটা আত্মহত্যা কথাও তো নয়। বোঝেন না। একদম আপনারা জেনোসাইড হয়েছে। পশ্চিমবঙ্গে ভোটগুলি হয়েছে শেষ করে সেখানে দিয়েছেন। জনগণ মেরেছেন জেনোসাইড ধন্যভাবে, হয়েছে। মেরেছেন ধন্যভাবে। নন্দীগ্রামে যে পুলিশ অফিসারটা গুলি চালিয়েছিল সে কোথায় আজকে? সে বিজেপিতে আছে, কোথায়? বিজেপিতে আছে, এই দাদা, বিজেপিতে আছে, বিজেপিতে আছে, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় তৃণমূলে, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় তৃণমূলে, বিজেপি 99 সালের মনীষ বাবু তৃণমূলে, ঘটনাগুলো পড়িয়েছেন আপনারা। আজকে এই সাথে সত্যদার মাহাতো আপনার দলে, এগুলো সব আপনার দলে যারা কি বলছেন আপনারা বলুন। কি বলছেন বলুন। সত্যিটা বলতে শিকার করুন। নন্দীগ্রাম বড়ুয়া বাস আপনার দলে। একটা ছোট্ট কথা বলবো, বলুন, please, please. আপনারা হেডলাইন্স দেখাচ্ছিলেন এক্ষুনি শোভন আর বৈশাখীকে, এইটা কি সম্পর্ক, মানে এটা কি দেখাতে চাইছেন, এটা তো বুঝতে পারলাম। শোভন আর বৈশাখীর যে ব্যাপারটা আপনারা দেখাচ্ছিলেন, এটা কি শোভন এবং বৈশাখী আমাদেরকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিচ্ছেন, আমরা সেটাই দেখাচ্ছি। মানে
উনি কি সম্পর্ক, মানে ওনার কি, ওনারা দুজন কি? কিন্তু সেই সম্পর্কে কথা এখানে কেন? না সেই সম্পর্কই তো আপনারা হেডলাইন করছেন। না সে সম্পর্কে হেডলাইন করে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির বৈঠকে যোগ দেওয়ার জন্য বিজেপির কেন্দ্রীয় দপ্তরে আমরা দেখতে পাচ্ছি বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং স্বপন দাশগুপ্ত রাজ্যসভা সাংসদ তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন। সিইসির মিটিংয়ে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মিটিং থেকেই পশ্চিমবঙ্গ এবং আসামের বাকি প্রার্থীদের নাম চূড়ান্ত হতে পারে এমনটাই জানা যাচ্ছে বিজেপি সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা দেখলাম বিজেপি সিইসি মিটিংয়ে যোগ দিতে তিনি এই মুহূর্তে ঢুকলেন বিজেপি কেন্দ্রীয় দপ্তরে। আমি আবারও ফিরবো স্টুডিওর আলোচনাতে, আমি সরাসরি চলে যাবো জানিয়ে কথা ছিল বৈশাখ হঠাৎ শোভন এবং বৈশাখীর পারস্পরিক সম্পর্কের কথা জানতে চেয়েছিলেন কেন? জিজ্ঞাসা করছি, আপনি খুব গ্লোরিফাই করে দেখাচ্ছেন তো, খুব বড় নেতা। আমি জানি না ওনারা কত দুজনেই বড় বিজেপি নেতা। নেতা, আমরা সেই হিসেবে তাদের সাক্ষাৎকার করেছি। বৈশাখী কোন পদে ছিলেন যখন তৃণমূল করতেন, কোন পদে? এত বড় নেত্রী দেখাচ্ছেন কেন? আপনি তো ওয়েব কুপার নেত্রী ছিলেন। আপনি ওয়েব কুপার কি নেত্রী বিরাট কোন সংগঠন, তার বিরাট কোন পোস্ট? ভারতীয় জনতা আপনারা পার্টি মনে করেছেন ওরা তার নিজেরাই কাজ আছে, হাসাহাসি ওনাকে করছিল। পদ এবং আমি এই দায়িত্ব দুটোই স্টুডিওতে দেওয়া বসে হয়েছে। দেখলাম ওদের ছবি দেখে বিজেপি লোকেরাই হাসাহাসি করছিল এখানে। ভারতীয় এরা জনতা নিজেরাই ডাল ভাত বলেছেন পুরুষ মানুষ যার যে তার সামাজিক দায়িত্ব পালন না করে আপনারা বিশ্বাস করেন তো তৃণমূল এদেরই জোট সঙ্গী 4 নম্বর আব্বাস থেকে শোভন বৈশাখীতে চলে গেলেন কেন? আমার আব্বাস থেকে অস্বস্তিকর মনে হচ্ছে। আব্বাসকে অস্বস্তিকর মনে হচ্ছে। চারটে হেডলাইনে চারটে খবর, মাথা খারাপ হয়ে গেছে। আরে চারটে হেডলাইনে চারটে পয়েন্ট দেখাচ্ছেন তো, একটা পয়েন্ট নিয়ে বারবার আলোচনা করছিলেন তো, একটা পয়েন্ট তুলে দিলাম। ডাল ভাতটা মনে পড়ে গেল এই আর কি। দিলীপ ঘোষ ডাল ভাত বলেছিল, দিলীপ ঘোষ ডাল ভাত বললো, বাবা আর দিলীপ ঘোষ যে ডাল ভাত বলেছিল সেটা কি হবে? আমি ডাল ভাতের কথাতেই ফিরে আসি। আমি ডাল ভাতের কথাতেই ফিরে আসি। আমার একদম শেষ দিকে চলে এসেছি। আমার প্রশ্ন, এই রাজ্যের হিন্দুদের মতো মুসলিমদের, খ্রিস্টানদের, জৈনদের, বৌদ্ধদের প্রত্যেকেই তো ডাল ভাতের দরকার। সেই ডাল ভাতের আলোচনাটা শেষে কি আমরা পৌঁছতে পারলাম? সত্যিই কি এই রাজ্যের মুসলিমদের দুবেলা দুমুঠো ডাল ভাতের সংস্থান হয়ে গিয়েছে, পেটের ভাত চাকরি হয়ে গিয়েছে? বিনা পয়সায় রেশন পাচ্ছে বাংলায়। আরে তারা চায় না, কাজ বিনা পয়সায়